সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাস তোরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের বিনতা ধীনতা নিয়ে থাক, তোরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের বিনতা ধীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের বীরে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের বীরে। মাঠে মাঠে কিষানের বুকে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনায় আঁকিনি রে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে
হবে না, না 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 ম্লান হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত বেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না। বন্ধুগণ, টাইগার রুবেল নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, যাদেরকে জেলখানা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই জাতীয় জনতাকে দীর্ঘ 9 মাস রক্তময়ী যুদ্ধে এদেশের মহান স্বাধীনতার জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছিলেন, শহীদদের প্রতি জানাই হাজারো হাজারো সালাম। প্রিয় সুধী, আটাউচিয়া পাতারিয়া এলাকাবাসীর উদ্যোগে টাইগার রুবেল নাট্য সংস্থার পরিবেশনায় আজকের এই নাটকে আমাদের সাথে অভিনয় রয়েছেন টাইগার রুবেল নাট্য সংস্থার সম্মানিত সভাপতি কামরুজ্জামান খান সোহাগের চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাইগার রুবেল নাট্য সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা দিদারুল হাসান। প্রিয় সুধী, আমাদের মাঝে আজকে অভিনয় করবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা গায়িকা পূর্বী সুদূর বরিশাল থেকে আগত পূর্বী দত্ত। প্রিয় সুধী, আমরা শুরু করতে যাচ্ছি এবার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রীরঞ্জন দেবনাথ রচিত, এবার বাংলার সুনাম ধন্য পরিচালক টাইগার রুবেল নাট্য সংস্থার পরিচালক টাইগার রুবেল পরিচালিত ও অভিনীত একটি সম্পূর্ণ সামাজিক নাটক সূর্য সাক্ষী। সূর্য সাক্ষী। অযথা চিন্তা করছি না রে, সন্ধ্যা হয়ে গেল। পঙ্গু মানুষ সেই সকালে 2টো ভাত মুখে দিয়ে বেরিয়ে গেছে, বলে গেল বিল পাস হয়ে আছে, আমি টাকাটা নিয়েই চলে আসবো। তাহলে এত দেরি করছে কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে কারখানার ব্যাপারে। আচ্ছা মা, কাকামণি ফিরেছে? না, তোর কাকামণি এখনো ফেরেনি। বাইরে বেরোলে এদের বাড়ির কথা মনেই থাকে না। কতদিন বলেছি শুধু শুধু কেন যে বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না বাপু। কতদিন বলেছি ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চিন্তা করে শুধু শুধু কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা? মানি বই কি, ভাগ্য খারাপ না হলে অকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ ঘর থেকে খেয়ে দে নাইট ডিউটিতে বেরোলো, ভোরবেলায় খবর এলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। দেখো মা, ভাগ্য ভগবান ওসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটে না, অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে। এই 20 শতাব্দীর বিজ্ঞানের যুগে ভাগ্যকে মানে না মা, ওটা হচ্ছে মানুষের অন্ধ কুসংস্কার। শোনা, কর্মফল কাকে বলে মা? আমরা যে কাজ করছি সেটাই কর্ম। ভালো কাজ করলে ভালো ফল হবে, খারাপ কাজ করলে শাস্তি তাকে পেতেই হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই। ভূত আর ভগবান দুটোই হচ্ছে অস্তিত্বহীন। দুর্গা দুর্গা, অপরাধ নিও না ঠাকুর। এই ভর সন্ধ্যাবেলায় কি অলক্ষণে কথা বলে গেল মেয়েটা। 2 পাতা লেখাপড়া শিখে ভগবানের অস্তিত্ব এরা মানতে চায় না, কিন্তু আমি তো জানি ঠাকুর তুমি আছো, তুমি আছো। দাদা বাড়ি ফিরেছে বৌদি? না ভাই, এখনো ফেরেনি। তোমার কিছু হলো ঠাকুরপো?
চাকরির সন্ধান। চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। 3টি বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করে চলছি, কিন্তু কোথায় এতটুকু আশার আলো আমি দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, রাষ্ট্রের উপর। আমরা যেন 20 শতাব্দীর আগে শিক্ষিত জঞ্জাল। ঠাকুরপো, এমন ভাবে তুমি ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক একটা কিছু হবেই। পারছি না বৌদি, বেকার জীবনের দুর্বিষহ বোঝা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে এই পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ব্রাহ্মমান নরক। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায়, অথচ আমি তো জানি আমার যে বেছে যোগ্যতা ওদের নেই। তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। নৈরাশ্য, হতাশা, আত্মগ্লানি এমনি আছে না বৌদি? বিয়ে পাস করে একটা চাকরি যদি আমি নাই পেলাম, তবে কেন আমি লেখাপড়া শিখেছিলাম? এর চেয়ে যদি মূর্খ থাকতাম, মোট বয়েও 2-4টি টাকা আমি রোজগার করতে পারতাম। আমি যে ত্রিশঙ্কর মতো মহাশূন্যে জ্বলছি, না পাচ্ছি চাকরি, না পাচ্ছি ছোট কোনো কাজ করতে। ঠাকুরপো, মা বেতে পাঁপড় বেজে কটা পয়সা তোমরা পাও তো আমার জানতে বাকি নেই বৌদি। আমাদের পেট ভরে খাইয়ে রাত্রি যে তুমি আর সোনা যে উপসি করে থাকো, তা আমার নজর এড়ায় না। তখন আমার কি ইচ্ছে হয় জানো? ইচ্ছে হয় গলায় দড়ি দিয়ে শেষ করে দেই এই অভিশপ্ত বেকার জীবন। ছি ভাই ছি, ও কথা বলতে নেই ভাই। দুঃখ মানুষের চিরদিন থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তার কাছে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার একটা চাকরি করিয়ে দিতে পারে। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের দিনে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। স্বপন বললে 2000 টাকা যদি জোগাড় করতে পারিস, একটা চাকরি কালি আছে। 2 টাকা আমার কাছে নেই, 2000 টাকা আমি কোথায় পাবো বৌদি? আমার যদি গয়নাগাটি কিছু থাকতো। জানি, সব আমি জানি বৌদি। তোমার শেষ সম্বলে হাতের চুড়ি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফ্রি দিয়েছিলে। তুমি আমার জন্য যা করলে নিজের মাও তা করতো না। তোমাদের এই স্নেহ মমতার ঋণ জীবনেও বোধহয় শোধ করতে পারবো না বৌদি, জীবনেও বোধহয় শোধ করতে পারবো না। সন্ধ্যায় আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, ওর একটা চাকরি তুমি করিয়ে দাও। আমি বুকে রক্ত দিয়ে আমি তোমাকে পুজো দেব। ছেলে নেই, একটি মাত্র মেয়ে, বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে। শেষ বয়সের ভরসা ওই দেওর ভাইটি। নিরঞ্জন ফিরেছে বড় বউ? এই তো এলো, কিন্তু তোমার তো দেরি হলো। হ্যাঁ বলছি, শোনো, কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? না, চেষ্টা তো করছে। সেই সকালে বেরিয়ে এই মাত্র বাড়িতে এলো। চেষ্টা করেও যদি চাকরি না পায়। চেষ্টাই করে যাক, আমি মারা গেলে পরে যদি ওর চাকরি হয়, আমি বেঁচে থাকতে ওর চাকরি হবে না। এমনি ভাগ্য করে আমি পৃথিবীতে এসেছিলাম বড় বউ। আমি যদি মুঠো করে সোনাও ধরি, ছাই হয়ে যায়। যেদিকেই তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো। অভাব মানুষের চিরদিন থাকে না। আমার থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো অভাব কোনোদিন আমার ঘুচবে না। ভাবনা হয় শুধু মেয়েটাকে নিয়ে, ওর বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম। সেদিন ঘটক বলছিল নোয়াপাড়ায় নাকি একটি চাকুরের ছেলে আছে। আরে সেইখানেই তো গিয়েছিলাম, তাই তো আমার দেরি হলো আসতে। শুনবে শুনবে কি ঘটনা ঘটেছে শুনবে? ব্যাংকের চাপরাশি, বুঝলে, ব্যাংকের চাপরাশি। নগদ চাইছে 5000, তাছাড়া ঘড়ি, সাইকেল, আংটি, বোতাম, মেয়ের হাতের কানের গলায়। ব্যাংকের পিয়নের এত চাহিদা? এটা 20 শতাব্দীর 70 দশক। এ যুগে মানুষের কোনো মূল্য নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই, শুধু চাই টাকা। টাকা টাকা থাকলে মূর্খ পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে।
সোনার তাহলে আমি ঠিক করেছি যে আমার সোনা আই বুড়ি থাকবে, তবু যার তার হাতে ওকে আমি সম্প্রদান করব না। তাতে যদি সমাজ আমাকে নিন্দা করে করুক আমি মেনে নেব, তবু মেয়েকে আমি অপাত্রে কখনো তুলে দেব না। টাকা পেলে কিনা সেসব সম্বন্ধে কিচ্ছু বললে না, আর আমিও সাহস করে জিজ্ঞাসা করলাম না। জিজ্ঞেস করলে হয়তো বলে বাসবে সারাদিন খেটে খুটে এসেছি, আগেই তোমার টাকার খবর। মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেললে ভীষণ স্পর্শকাতর হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই বুঝি আমাকে অবহেলা করছে। না, বাঘের কাছে আমি হার মানব না। একটা কিছু আমাকে করতে হবে। 1002 টাকা যদি পেতাম, স্বপন যে চাকরিটার কথা বলছিল হয়তো হয়ে যেত, কিন্তু এমন কোন আত্মীয় বা বন্ধু নেই যে আমাকে 2000 টাকা দিয়ে সাহায্য করবে। দাদার ব্যাগটা এখানে পড়ে আছে কেন? দেখি 2-4 আনা পয়সা যদি পাই। এত টাকা দাদা পেয়েছে কোথায়? তাহলে কি হাত কাটার দরুন কোম্পানির টাকা পেয়েছে দাদা? বোধ হয় তাই। এই টাকাটা হলে আমার চাকরিটা হয়ে যেত। না, দাদার কাছে চাইলে দেবে না বোধ হয়। কাল রাত্রিতে বলছিল টাকা পেলে সোনার বিয়ে দেবে। আচ্ছা, এই টাকাটা যদি আমি চুরি করি? না 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 না, দাদা দুঃখ পাবে। তাহলে এই টাকাটা নিয়ে আমার চাকরিটা হয়ে গেলে পরে দাদা ফেরত দেই, দাদার পায়ে ধরে বলি, দাদা তোমার দুঃখ ঘুচাবার জন্য না বলে আমি টাকাটা নিয়েছিলাম, নিশ্চয়ই দাদা আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, এমন সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা মোটেই উচিত হবে না। এই টাকাগুলো আমার চাই। না, কি আশ্চর্য, সে সকালে দুটো ভাতে ভাত মুখে দিয়ে বেরিয়েছো। বাজে বকিস না তো, বাড়িতে বেকার বসে থেকে করবোটা কি? দেরি হলে আমার খাবার তুই টাকা দিয়ে রাখিস, আমি এসেই খাবো। ও বাবা, চলে যাও না কাকামণি, চোর বলে লোকে তোমাকে তাড়া করবে। বেচারার ভাগ্যটা সত্যি খুব খারাপ, নইলে এত লোক চাকরি পাচ্ছে আর কাকামণির চাকরি হচ্ছে না, অথচ চেষ্টা করে ত্রুটি সে করছে না। ব্যাগ নিয়ে বাড়িতে এলো, বলবে তো যে ব্যাগে টাকা আছে, নইলে আমি কি করে জানবো যে ব্যাগের ভেতরে টাকা আছে? আজকাল তো তোমার কোনো কিছুই মনে থাকে না। কিসের টাকা মা? তোর বাবা প্রভিডেন্ট ফান্ড আর হাত কাটার খিসারত ধরুন ওই কোম্পানির কাছ থেকে নগদ 5000 টাকা পেয়েছে। এবার তাহলে আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে, তাই না মা? হ্যাঁ, তা তো হবে নিশ্চয়ই, কিন্তু আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? এই টাকাটা দিয়ে কাকামণিকে একটা ব্যবসা ধরিয়ে দিলে। না 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 না, ও টাকা আমি সংসারে খরচে লাগাবো না। সংসার আমার যেভাবে চলছে চলুক না। এই টাকাটা দিয়ে আমি তোর বিয়ে দেবো রে মা, আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বড় বউ টাকাটা বার করে গুনে দেখা তো ঠিক আছে কিনা। জানো তুমি গুনে আনোনি? হ্যাঁ, গুনেই তো এনেছি, তা আবার বার করে গুনে দেখতে দোষটা কি? দেখো না। দেখছি। জানো বড় বউ, আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। আমার এত খিদে লেগেছিল বড় বউ, তার থেকে একটা পয়সা আমি খরচ করিনি, বুঝলে মা? একটা পয়সাও খরচ করিনি। দেখো, এই টাকাটা দিয়ে আমি তো বিয়ে দেবো রে মা। ওই কোথায় টাকা? টাকা তো নেই। কি বললে? নেই মানে? এই 5000 টাকা আমি 5টা বান্ডিলে করে আমি এই ব্যাগে রাখলাম, যাবে কোথায় টাকা? বার করে দেখো তো, হয়তো ব্যাগের এক কোণে গিয়ে ঢুকেছি, দেখো না। কই? সবই তো বের করে ফেললাম, নেই তো টাকা। কি আশ্চর্য! বাবা, এইখানে ব্যাগটা রেখে আমি শুধুমাত্র ওই ঘরে গেলাম, এর মধ্যে টাকাগুলো দিয়ে সব উবে গেল নাকি টাকার পাকা গজিয়েছে। বাবা, আমি যখন এ ঘরে এলাম তখন কাকামণি একাই ছিল বাবা। তাহলে ঠাকুর পাই নিয়েছে বোধহয়। না, আমার
আমার ভাই জঘন্য কাজ করতে পারে না, তুমি কেন? আমি আমার নিজের চোখে দেখলেও কখনো বিশ্বাস করব না নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। ওরে বউ, আমার শেষ সম্বল আর 5,000 টাকা চুরি হয়ে গেল। হতভাগীর বিয়েটা আমি দিয়ে যেতে পারলাম না। বাবা বাবা শ্রীবৎস রাজার কথা শুনেছিস মা? শুনেছিস? শনির দৃষ্টি পড়ে রাজ্য পাহাটি গেল, পোড়া শোল মাছ ধুতে নিয়ে গেল, হাত থেকে মরা মাছ জ্যান্ত হয়ে পালিয়ে গেল, তেমনি আমার ঘর থেকে চুরি হয়ে গেল 5,000 টাকা। আমি কি করবো? আমি কি করবো? কি হয়েছে দাদা? ব্যাগে টাকা ছিল, পাচ্ছে না। টাকা? হ্যাঁ, আরে ভাই 5,000 টাকা, 5,000 টাকা আমি হাত কাটা ধরুন ওই অফিস থেকে পেয়েছিলাম। আমি এইখানে ব্যাগটা রেখে আমি শুধুমাত্র ওই ঘরে গেলাম, এসে দেখি টাকা নেই। ভোর থেকে টাকাটা যায় কি করে? তাও ভোর সন্ধ্যা বেলায় ভালো করে খুঁজে দেখো দাদা, যাবে কোথায় এতগুলো টাকা? তুমি তো এই ঘরে একাই ছিলে কাকামণি। তার মানে তোরা আমাকে সন্দেহ করছিস আমি দাদার টাকা? না ভাই না। আমি দাদার টাকা? না ভাই। থাক, গোড়া খেতে আর পাতায় জল ঢেলতে হবে না। আমি যদি টাকাটা নিয়ে থাকি আমার মাথায় যেন বজ্রাঘাত। ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম, তার প্রতিদান সে ভালো করে দিল। আমার যদি একটা চাকরি থাকতো ওই মেয়ের সাধ্য হতো না আমাকে চোর বলে। আজ যে অপবাদ তোমরা আমাকে দিলে আমি তার জীবনেও ভুলবো না, আমি তার জীবনেও ভুলবো না। সোনা রে, অযথায় ছেলেটার মনে দুঃখ দিলি রে। ও যদি টাকা নিয়েও থাকে আমাদের কি সে কথা বলার আছে রে? বাবা আমি তোর বড় ভাই, বড় চিরদিন আঘাত সহ্য করবে রে, আঘাত কখনো দেবে না রে। আমি যে বড় ভাই, বড় চিরদিন আঘাত সহ্য করবে। আমি হরেপ করে বলতে পারি মা, কাকামণি টাকাটা নিয়েছে। ওরে চুপ, ও কথা বলতে নেই রে মা, ও কথা বলতে নেই। প্রমাণ না পেলে কাউকে চোর বলা যায় না রে। তাছাড়া তোর বাবা শুনতে পেলে ভীষণ দুঃখ পাবে। একটু আগেই তোকে বলেছিলাম রে মা, ভাগ্যের উপরে কারো হাত নেই, তার প্রমাণ তুই নিজের চোখেই দেখলি রে মা, তুই নিজের চোখেই। বাবা যাই বলুক, টাকাটা কাকামণি নিয়েছে, নইলে ওভাবে চোরের মতো পালিয়ে গেল কেন? আমি তোমাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতাম কাকামণি। আমার সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি এক ঝলক কালি ঢেলে দিলে। আজকের এই ঘটনার কথা আমিও জীবনে কোনো দিন ভুলবো না, কোনো দিন না। দেখো ডাক্তার, না দাদু, কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, শ্রমিকরা দিচ্ছে শ্রম, কাজেই লভ্যাংশের অর্ধেক তাদের ন্যায্য পাওনা। এ দাবি থেকে তুমি তাদের বঞ্চিত করতে পারো না। তুমি নিজের চরকায় তেল দাও। শ্রমিকদের দাবি নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না।
কি করা উচিত আর কি অনুচিত সেটা আমি বুঝবো। আমার কথার মধ্যে তুমি নাক গলাতে আসবে না। তবে কথা কি জানো দাদু? তা না হয় গলাবো না। তবে কথা কি জানো, তৈল দেওয়া যাদের অভ্যেস তারা নিজের চরকায় তেল তো দেয়, ও কিছু চরকা দেখলে তাতেও দেয়। আর তুমি হচ্ছ সেই অকেজু চরকা। আমি যদি আমার কারখানা বন্ধ করে দিই তাহলে তোমার এই তথাকথিত মানুষগুলো যে না খেয়ে মরে যাবে সে কথাটা একবার ভেবে দেখেছো? সব ব্যাপারে ভারে ভবানী। কারখানা তুমি বন্ধ করতে পারো না? পারি না। না, এটা তোমার জমিদারি নয়। শ্রমিকরা তোমার খাস তালুকের প্রধান হয় যে তোমার যখন যা ইচ্ছে তুমি তাই করবে। তা যদি করো তাহলে তারা তোমাকে মার্জনা করবে না। উচিত কথা বললে এখনই তোমার মর্যাদায় লাগবে দাদু। তোমাদের জমিদারি গেছে, যায়নি জমিদার সুলভ মনোবৃত্তি। এদের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমরা চলতে পারছো না। বিংশ শতাব্দীর মেহনতি মানুষ শ্রমিক তোমার কেনা গোলাম নয়। তারা দয়া চায় না, চাই তাদের ন্যায্য অধিকার। তুমি কিন্তু কোন অধিকার চর্চা করছো ডাক্তার? তুমি আমার একমাত্র দৌহিত্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী, অথচ শ্রমিকদের হয়ে তুমি অমন ভাবে উকালতি করছো যে যেন তোমাকে আমি বঞ্চিত করছি। এর কোন মানে হয়? আমি কারো পক্ষে নই দাদু, আমি শুধু এই মানবিকতা। হ্যাঁ, শ্রমিকদের দুরবস্থার কথা তুমি উপলব্ধি করতে পারছো না। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে শীতলতম আশ্রয় খুঁজি চলে যাই কোন শৈল শহরে, শ্রমিকরা তখন টিনের শেডের নিচে পাথর থেকে লুহ গলাতে ব্যস্ত। দেহের সমস্ত রক্ত গ্রাম হয়ে বেরিয়ে আসছে আগুনের প্রচন্ড তাপ। জীবন্ত মানুষগুলোকে মনে হচ্ছে জীবন্ত প্যাদ, লাস্ট পার্নেটাকে মনে হচ্ছে জ্বলন্ত একটা চিতা। ধাউ ধাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, কেড়ে নিচ্ছে ওদের জীবনের শক্তি। তিলে তিলে এগিয়ে চলছে মৃত্যুর দিকে। 8 ঘন্টা অমনস্বিক পরিশ্রম করে শান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ওরা ফিরে যায় সেই শ্রমিক বস্তির দিকে। দেখে মনে হয় সারি নরকঙ্কাল যেন নরকের মিছিল ধরে চলছে। বস্তিগুলো নিকষ কালো অন্ধকারে ঢাকা। রাজপথের উজ্জ্বল আলোয় এই জুপ্রুগুলোকে আরো ভয়াবহ মনে হয়। কি আশ্চর্য! সেই জুপ্রিতে ঢুকে দুখানা শুকনো রুটি চিপিয়ে নোংরা ময়লা বিছানায় শোয়। ওখানে জন্মে নেয় কিছু অবাঞ্ছিত মানুষ, সেগুলো জন্তু জানোয়ারের মতো বড় হতে থাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ? বলতে পারো দাদু, এরা এই দেশের কোন উপকারে লাগবে? এর জন্য তুমি কি আমাকে দায়ী করছো? আপনি শুধু নন দাদু, দায়ী হচ্ছে এই বর্তমান সমাজ ব্যবস্থা, যারা প্রতি মুহূর্তে রক্ত চুষার মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিংড়ে নিচ্ছে মানুষের প্রাণরস, বঞ্চিত করছে দেশের ধনী কৃষক। তাদেরকে দীক্ষা দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না দাদু। ধনী নির্লজ্জ বেহায়াপনা, মানুষ মানবিক মূল্যবোধ তা করে চলছে। তোমাকে বাহবা দেবার ভাষা আমার জানা নেই ডাক্তার, তবু বলি অপূর্ব ও শ্রুত পূর্ব। সত্যি সত্যি তোমার জন্য আমার
ভাবনা হয় দাদু ভাই। তুমি ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল কোন রাজনৈতিক দাদা, নয়তো তাদের কোনো চামচে টামছে। তাই সভা সমিতিতে ভাষণ দিয়ে প্রচুর হাততালি কুড়াতে পারতে। তুমি আমাকে উপহাস করছো দাদু? বালাই ষাট, তুমি আমার একমাত্র দৌহিত্র। উচ্চতর ডিগ্রির জন্য তুমি শীঘ্রই বিদেশ চলে যাচ্ছ। তোমাকে আমি বিদ্রোহ করতে পারি, তবে হ্যাঁ, তোমাকে আমি একটা অনুরোধ করছি দাদু ভাই। এত টাকা ব্যয় করে তোমাকে বিদেশে যাবার কোনো প্রয়োজন নেই। এইসব জ্বালাময়ী অগ্নি করা ভাষণ যদি কোনো নেতার কানে পৌঁছায়, তাহলে তারাই তোমাকে তাদের চামচে টামচে বানিয়ে নেবে। এমনও হতে পারে তোমাকে তারা মন্ত্রীও বানিয়ে দিতে পারে। বিদেশে আমি যাবই দাদু, তবে যাবার আগে আমি এদেশের মানুষের মধ্যে আমি চেতনা জাগিয়ে দিয়ে যাব। তোমাদের আসল চেহারাটা আমি দেখিয়ে দেবো এই সাধারণ মানুষদেরকে। তোমরা গাছেরও খাবে, পাতলারও করবে, সে আর কোনদিন হবে না। রমেন, ওদের আমি বুঝিয়ে বলবো, এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অনুনয় বিনয় করে ধনী শ্রেণীর মানুষের মন গলানো যাবে না। ওদের টুটি কামড়ে ধরতে হবে এবং তাদেরকে আদায় করে নিতে হবে মুক্তির সনদ, মানবিক অধিকার। অধিকার? এই শালার দেখছি মেহনতি মানুষের জন্য দুর্ভাবনার আর অংশ নেই। আরে বউয়ের ভাই এটা জানে না যে আমিও তো এই যুগেরই মানুষ। বঞ্চিত মানুষের ব্যথা আমি বুঝি বলে অবনী সরকারের হাত কাটার দরুন আমি খেসারত দিয়েছি। দাদা দাঁড়াও ভয়, জামাই বাবু, আগে সৌমেনের কথাগুলো আমি শুনে নিই, তারপর তোমার বক্তব্য আমি শুনবো। বলো সৌমেন। জামাই বাবু, আপনার নিজে একবার চিংড়ি পোতায় যাওয়ার দরকার। কেন? আগে রবিন ওখানে চাষিদের খেপিয়ে দিয়েছে। ওদের নাকি বলেছে লাঙ্গল ঝাড় জমি ধার, জমিদার শহরে কারখানা চালাচ্ছে, আবার গ্রামের জমিও বুক করছে। আইনত এটা অপরাধ। তোমরা জমি চাষ করছো, তোমরা এই জমির প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি যুগের কথা। চাষের জমি চাষ করবে, কুমার হাড়ি গড়বে, তাঁতি কাপড় বুনবে, আর কর্মকার। আপনি কি রবিনের কথাই সাই দিচ্ছেন? এইভাবে প্রশ্রয় পেলে ওরা তো মাথায় ছড়ে বসবে। এমন করে আপনি জমা জমি রক্ষা করতে পারবেন না দাদা। আমার উদ্দেশ্যে ওই রকম করলে পেটাইয়া পিঠের সালকি লাগে। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, বাঘের গরুতে এক ঘাটের জল খাওয়াইছি। আপনি যদি সত্য না হন দাদা, পৈতৃক জমিতে আমার রক্ষা করা যাবে না। আপনার জমি থেকে বছরে ওরা 3টে করে ফসল তুলছে, অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। সবল না মরণ, হুশ করতে দোষ কি? লাখ কথার এক কথা, আমার উদ্দেশ্যে জুতা মাইরা ওই সমস্ত শাসা করে সুজা গুজা বলাই। তোমাদের দেশের কথা আমি অনেকে শুনেছি অভয়। এবার আমাকে সৌমেনের কথাটা শুনতে দাও। শোনেন দাদা, শোনেন। আপনি শুধু আমাকে হুকুম দিন, চাষাদের আমি আচ্ছা করে টাইট দিয়ে দেব। ফসলের অর্ধেক ভাগ যদি আপনি পান, 3 বছর আপনার চাল কিনতে হয়। তাই নাকি? ঠিক আছে, ধান যদি আদায় করতে পারো তাহলে এখানে আনতে হবে না, ওখানেই রেখে দেবে। আরে সেজন্যই তো তোমাকে চিংড়ি পোতায় রাখা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো সৌমেন, ওদের উপর যেন কোন রকম জোর জলম না হয়। আপনার ভয় নেই জামাই বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। ওদেরকে আমি বুঝিয়ে দেব জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়, জমি হিমাংশু চৌধুরীর। দয়া করে তোমাদের চাষ করতে দিয়েছে। কোন রকম রক্তপাত জমিতে আমার রক্ষা
করতে হলে একটু একটু রক্তপাত হয়েই থাকে জামাই বাবু। কুকুরকে মুগুর মেরে জব্দ করতে হয়। আমি অবশ্য অসুবির মধ্যে যেতে চাই না, তবে সাধারণ ভাবে যতটুকু না করলেই না হয় সেটুকুই করব। এবার বলো অভয়, তুমি কি বলতে এসেছো? তাই নাকি? তবে আপনার সাহায্য ছাড়া তো মায়া বিয়া দনের সাধ্য নেই আমার। আমরা হইলাম গিয়া বাংলার 12 হইয়ার এক ভুইয়া। এই নমো নমো করে তোর মায়া বিয়া দিবার পারি না। হাজার হোক আমাকে একটা মান আছে, সম্মান আছে, দেশে আকার নইলে দাদা যাইয়া দিতাম বিয়া করে। দেখো ভয়, আগেও তুমি মেয়ের বিয়ের নাম করে দুবার টাকা নিয়েছো, কিন্তু মেয়ের বিয়ে কিন্তু তুমি দাওনি। বিপদের কথা কি কমু দাদা, আমরা হইলাম যে বাংলার 12 হইয়ার এক। এই যাত্রার লোকে মাইয়া বিয়া দিলে মান আমাদের থাকবো। এইবার দাদা, এইবার মনের মতো একখানা ছেলে পাই। তাই? হ্যাঁ, ছেলে তো যেন হীরের টুকরা একটা। তাই নাকি? তো কি করে তোমার ভাবি জামাই চাকরি করে দাদা, চাকরি করে? একটা বিরাট কোম্পানির লেবার অফিসার। ভালো ভালো ভালো। মাইনেও বেশ ভালো পায় আর সংসারও বেশ বড় নয়। এই তার ভাই, তার ভাইয়ের বউ আর মাই আছে একটা। ছেলেটার নাম হইল নিরঞ্জন সরকার। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। যাত্রার সঙ্গে মায়া বিয়া দিলে আমাদের মান থাকবো কত দাদা? আচ্ছা, তোমার মেয়েকে কিছু লেখাপড়া শিখিয়েছে? লেখাপড়া এই যে আবার কি করলেন দাদা? আমার গুমাইয়া লেখাপড়া শিখবো না তো এই ওই সমস্ত চাষা গুমাইয়া শিখবো দাদা। 3বার মেট্রিক পরীক্ষা। তাই? হ্যাঁ, কিন্তু ওই 5 মাস্টার গুলো 3বারে আটকে যাচ্ছে। দাদা, আপনার বাগনি যা গান গায় শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাইব। একটু বেকিং থাকলে গিয়ে তো উপাধি পাই। তাই নাকি? তোমার মেয়ের সঙ্গে তোমার ভালো করে পরিচয়ই হয়নি। আচ্ছা, ডাকো তো দেখি তোমার মেয়েকে কেমন গান শিখেছে, একবার শুনে নেই। দয়াল, দয়াল বসতে হালা, দয়াল হালা এদিকে ওদি আমারে ডাকতেছেন জামাই বাবু। কোথায় যাও আর কোথায় যাও? যাও কর্মশালা যাইয়া কও তার মামা তারা ডাকতে আছে। আর হ্যাঁ, কইবা আমি ওইখানে আছি। যাও। রমেনকে কি বলেছ কর্তা বাবু? ঘরে বসে গজ্জাচ্ছে আর বলছে একবার বিদেশ যেতে পারলে আর ফিরে আসবে না। কেন দুঃখ দাও ছেলেটাকে? বলতে গেলে ওই তো তোমার শখ, ও যা চায় তা করতে দাও না ওকে। আপন বলতে আর তো তোমার নাই কেউ। জ্ঞান দেবে না, জ্ঞান দেবে না শালা। তুই হলে ওকে ধরে চাবুকে মারতিস। বুধয় মারতাম না, অনেক কথা কিছুই বলিনি। তুমি যদি লাখ টাকা রোজগার করো, শ্রমিকদের ন্যায্য পাওনা কেন দেবে না? টাকাটা কি তোমার পকেট থেকে দিচ্ছ? তুমি চাইছো বিদ্রোহ করে নয়, অনয় বিনয় করো শ্রমিকরা, অনয় বিনয় করো শ্রমিকরা। এই শালাও দেখছি সব বুঝে গেছে। হ্যাঁ, কালে কালে দেশটার হলো কি? হ্যাঁ, বাড়ির একটা চাকর, সেও সেই মেহনতি মানুষের দলে। বিপদের কথা কি কমু দাদা? রমেনের লোকে এতক্ষণ আপনার তর্ক উঠলাম। হ্যাঁ, আমি হলে কিন্তু সহ্য করতাম। এক তাপ্পরে পোলার বদন কাটা একেবারে বিগড়াইয়া দিচ্ছি। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। কিন্তু অভয়, তুমি আর আমি কি এক? না দাদা, তা কইছি না। আপনি আর আমি এক হবো কেন? আমার বলতে ধরে তুই লোক আলাদা। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। দাদা, ডাবের জল দিয়ে হাত মুখ ধরছি দাদা। তাই? দুধ দুধ আমি মধ্যে সে কুত্তায় খায়। তেল খাইতাম না দাদা, তেল খাইতাম না, ঘি খাইতাম ঘি।
হ্যাঁ হ্যাঁ, তোমার চেহারাটা দেখে ঘিয়ের ভাজা বলেই মনে হচ্ছে, আর অঙ্গ দিয়েও তোমার ঘি ফেটে আসছে, আর তোমার কথাবার্তাতে আমি ঘিয়ের গন্ধ পাচ্ছি। আপনি ঠিক তরফে দাঁড়ায়, কিন্তু বিপদের কথা কি করবো দাদা, এই দেশে আইসা এক পুরা কি ও পেটে পারবে না, পারবে না। আমরা হইলাম গিয়া বাংলার 12 বিয়ার এক বিয়া, কি না হইলো আমাদের খাওয়াই হইতো না। আয় মা, আয় আয় আয়। এই অবশ্যা তোর মামা তোর একখানে গান শুনবার, তুমি একখানে গান শুনাইয়া এমন গান গাইবে তোর মা বাবার জন্য একেবারে মাথা নষ্ট হইয়া যায়। তোমার কি কাপড় চোপড় নেই বাবু? এই অখাদ্য পোশাকটা পরে তুমি আমার সামনে এসেছো? সে কি দাদা থাকবো না কেন দাদা, থাকবো না কেন? আমার ঘুমাইয়া কাপড় চোপড় থাকবে না তো কার থাকবে? তাছাড়া দাদা আজকাল শহরে তো এইরকম পোশাক কিনে দেওয়া। আচ্ছা বাপি, সেই গান গাই। হ্যাঁ, সেই গান গাইবি যে গান গাইয়া কলেজের ফাংশনে তুই এই প্যারাইস টেরাইস পাইছিলে। তোর গান শুনা কলেজের ছাত্র ছাত্রী ধেই ধেই করে নাচতে শুরু করলো, ছাত্র ছাত্রীরা চেয়ার টেবিল একেবারে ভাঙ্গিয়া ফেলাইলো। সেই গানটা তোর মামারে একবার উড়াইয়া দেয়। শোনাইয়া দি। হ্যাঁ, উড়াইয়া দেয়। दिल तो पागल है, दिल दीवाना है, हो दिल तो पागल है, दिल दीवाना है। पहली पहली बार मिला तो यही सीने में आग ले जाते हैं। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। তোমার এই অশ্লীল অঙ্গভঙ্গি। বাপি, ও বাপি, এর নাম গান। এই গান গেয়ে তুমি প্রাইজ পেয়েছিলে। ঠিক সে কি দাদা বাপি, এখনো তো গানের শিক্ষাটাই তুলে নাই। আজা আজা কয়ে দল গানের শিক্ষাটা তুলবো, ওই কম বয়সী পোলাপান যখন কাপড় চোপড় নষ্ট করে ফেলাইবো। এই দৃশ্যটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে একেই বলে গান। তোমার বক্তৃতা বন্ধ করো ভাই। করলাম বন্ধ, করলাম বন্ধ। ছি ছি ছি, এই তোমাদের রুচিবোধ। বাংলার গানের ভান্ডারে কি মরক লেগেছে? বাংলার গান, হ্যাঁ বাংলার গান। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ বাংলার গানকে শুধু সমৃদ্ধই করে যাননি, বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠিত করে গেছেন। আর সেই বাঙালি হয়ে এই কুরুচিপূর্ণ গান গাইতে তোমাদের লজ্জা করে না? কি আশ্চর্য! ভাবতে আমার ঘৃণা হয়। তোমরা বঙ্গ সন্তান। বাংলার বাঘ আশুতোষকে যিনি গর্ভে ধারণ করেছিলেন তোমার এই দিঙ্গিনে মেয়ের মতো, তিনি স্কার্ট পরতেন না। বিশ্বর কবি রবীন্দ্রনাথের জননী নোংরা হিন্দি গান গাইতেন না। মহৎ সন্তানের জননী হতে হলে অন্তরটাও মহৎ হতে হয়। যত সব ভূত একটা প্রচুর টাকা
কি কমু মা, তোর বিয়ার টাকাটাও তোরা দিতে আছে, এর লাগে তো ছটাইতে চাই না, নইলে মুখের উপর 10 কথা উড়াই। বাপি তুমি না আমরা হইলাম কি বাংলার 12 ফিয়ার এক, কত সালা নুন খাইছে আজ পর্যন্ত কোন হালায় কোন গাই নাই। ওই আনকালচার যে ভূতগুলোকে আমি না দুচোখে দেখতে পারি না। দেশের অগ্রগতি এরাই পিছিয়ে দিচ্ছে, নইলে যে গান শুনে দেশের জ্ঞানী গুণীরা আমাকে অভ্যর্থনা জানালো আর সেই গান উনার ভালো লাগলো না, বন দেশে শিয়াল বাংলার 12 ফিয়ার মাইয়া তো উচিত কথা কাউরে সাইনা কথা কয় না। তবে মা আবার জার করে যাইবো, হারে হারে টের পাইবো কত দানে কত চাল। জামাই আলার মতো টের পাইবো কি চিজ গান ঘরের ভিতর ঢুকাইছি।